নমস্কার। মিরাকেল অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা আপনাদের সকলেরই খুব কাজের, যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ প্রফেশনে আছেন তাদের জন্য খুব সুন্দর একটা বিষয়, এবং যারা একদম জ্যোতিষ শেখেন না অথচ জ্যোতিষটা জানেন মোটামুটি, তাদের জন্য এটা খুব ভালো টপিক। বিষয়টা হচ্ছে আমাদের জীবনে ইভেন্ট বা কোনো ঘটনা কখন ঘটে বা কোন টাইমে ঘটে। ধরুন আপনার বিবাহ, আপনার সন্তান, বা আপনার কেরিয়ারে উন্নতি বা সন্তান হওয়া বা বিবাহ কখন হবে, এই বিষয়টা আমাদের কাছে অনেকেরই অজানা। কোন সময় ঘটবে, মানে কোন টাইমে, কোন পারফেক্ট টাইমে ঘটনাটা ঘটবে, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব কি কারণে বা কোন টাইমে ঘটনাগুলো আমাদের জীবনে ঠিক প্রপার টাইমে ঘটে, সেটা আমরা আজকে দেখব। তার জন্য আমরা খুব সংক্ষেপে ভিডিও করব। তা আমরা প্রথমে দেখব যে ধরুন আপনি আপনার বিবাহ দেখবেন, তাহলে আপনার বিবাহ দেখতে গেলে আপনাকে প্রথমে দশা দেখতে হবে। দশার ওপরে কিছু নেই। দশা যদি আপনার ফেভারেবল না হয় তাহলে কিন্তু কোনো ঘটনাই ঘটবে না। প্রথম আমরা দেখব কি, আমার চার্টে প্রথম আমরা দেখে নেব যে আমার বিবাহের কানেকশন চার্টে আছে কি না। সেটা আপনি দেখে নিলেন, সেটার আলাদা সূত্র আছে, সেগুলো অন্যদিন আলোচনা করব। কিন্তু ধরুন বিবাহ দেখে নিলেন, কিন্তু বিবাহ দেখার পর যে আমার চার্টে বিবাহ যোগ আছে, কিন্তু বিবাহটা কবে হবে, এই ঘটনাটা যদি আমাদের জাজ করতে হয় তাহলে কতগুলো প্রাথমিক পর্যায়ে আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে যে দশাটা চলবে, সেই দশাটা সপ্তম ভাবের সাথে কোনোভাবে কানেক্টেড কিনা বা সপ্তম পতির সাথে কোনোভাবে কানেক্টেড কিনা। সেটা নক্ষত্র দ্বারা হতে পারে বা নিজে অবস্থান করে হতে পারে, এটা হচ্ছে বিষয়। এবং অন্তর্দশা যার চলছে, যে গ্রহের চলছে, সেই গ্রহটা কোনোভাবে সপ্তম ভাব বা সপ্তম পতির সাথে অথবা ভেনাসের সাথে কানেক্টেড কিনা। শুক্র একটা বিয়ের প্রধান কারক বিবাহের, তা সুতরাং শুক্রকেও এক্ষেত্রে দেখতে হবে যে শুক্রর সাথে কোনোভাবে কানেক্টেড কিনা। অনেক সময় দেখতে পেলেন হয়তো সপ্তম ভাব সপ্তম পতির সাথে কানেক্টেড নয়, কিন্তু শুক্রর সাথে কোনোভাবে কানেক্টেড, তা তখনও কিন্তু এই বিষয়টা ঘটে। তা আমরা তো দেখলাম যে এই টাইমে আমাদের বিবাহ হতে পারে। এটাকে কনফার্মেশন দেয় গোচর, যে এই সময় ধরুন আপনার বিবাহের টাইম হয়তো দেখা যাচ্ছে 2025 সালের মার্চ কি এপ্রিল মাস নাগাদ, বা 2025 সালেই ঘটনাটা ঘটবে। সেটা আপনি কী করে কনফার্ম হবেন? প্রথমে তো দেখলেন দশা আপনার সপ্তম ভাবের সাথে কানেক্ট করেছে, এবং যে অন্তর্দশা লর্ড সেও বা যার দশা অন্তর্দশা চলছে সেই গ্রহটা কোনোভাবে সপ্তমভাবে বা সপ্তমপতি বা ভেনাসের সাথে কানেক্ট করেছে। কিন্তু গোচর যদি না পারমিট করে তাহলে কিন্তু কোনো ঘটনাই ঘটবে না। এটা হচ্ছে সব থেকে মুখ্য ঘটনা। তো গোচর দেখতে গেলে আমাদের কি করতে হবে? তিনটে মেজর প্ল্যানেট যেগুলো দীর্ঘদিনকালীন গোচরে থাকে, প্রথম হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে শনি, এবং তৃতীয় হচ্ছে রাহু। এই তিনটে গ্রহ আপনাকে বা আপনার চার্টে কোনোভাবে সপ্তম ভাব বা সপ্তম পতির সাথে কানেক্ট করছে কি না, সেটা আপনাকে আগে দেখতে হবে। যদি না করে, জানবেন যে বিবাহর যোগ এলেও সেই বিবাহ সম্পন্ন হবে না, কোনোভাবে সেই বিবাহ কেটে যেতে পারে। তাহলে আমরা আজকে একটা বাচ্চার করা আছে, আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা দেখব যে গোচর এবং দশা একসাথে ম্যাচ করে কোনো ঘটনাকে আমরা দেখতে পারি, পারফেক্ট ঘটনা। এটা একটা বোর্ডটাতে দেখুন আমি একটা চার্ট এঁকেছি, এমনি একটা চার্ট আপনাদের বোঝার সুবিধার্থে। তা আপনারা দেখুন যে কীভাবে ম্যাচ করতে হয়। আশা করি বোর্ডটা দেখতে পাচ্ছেন। দেখুন বোর্ডেতে আমি এঁকেছি সিংহ লগ্নের একটা চার্ট। তা সিংহ লগ্নের চার্ট, তা সিংহ লগ্নের চার্টেতে এখানকার ধরুন দশা চলছে, আমি সাপোজ বলছি শনির। তা শনি এখানে সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘরের অধিপতি হয়ে একাদশে অবস্থান করছে। তাহলে শনির দশায় সপ্তম আমরা পেলাম। বা যদি আপনি দেখেন নক্ষত্র দ্বারাও কানেক্ট করেছে, ধরুন শনি এখানে ধরে নিলাম আমি একটা তর্কের খাতিরে, এখানে হয়তো বৃহস্পতির নক্ষত্রে কানেক্ট করেছে, তাহলে বৃহস্পতি এখানে অবস্থান করছে শুক্রের সাথে কানেক্টেড,
এবং অথবা তাছাড়া ধরুন এখানে রাহুর নক্ষত্রের কারণে রাহুর চতুর্থভাবে অবস্থান করছে, সপ্তমের সাথে কি কোনোভাবে কানেক্ট করেছে সেটা আপনাকে দেখতে হবে যে সপ্তমের সাথে কোনোভাবে কানেক্ট করেছে কিনা। এবার দেখুন শনিকে আমরা পেলাম, বা বুধের দশা, যে কোনো দশা, শনি বুধ এর মধ্যে যে কোনো একটা, বুধও দেখুন সপ্তম ভাবের সাথে কানেক্ট করে আছে, শনি কানেক্ট করে আছে, সূর্য কানেক্ট করে আছে, চন্দ্র কানেক্ট করেছে। তাহলে আমরা প্রথমে এই এতগুলো দশাকে আমরা বিবাহের জন্য ধরে নিতে পারি। এরপর ধরুন যে দশাটা আপনার চলছে, আপনার কাছে ক্লায়েন্ট এলো, আপনাকে জিজ্ঞেস করলো যে আমার এই দশায় বিবাহ হবে কি হবে না, বা হতে পারে, তাহলে আপনি দেখলেন শনির দশাটা হয়তো চলছে সাপোজ সেই সময়, তাহলে শনিকে ধরলেন। এবার শনির সাথে আপনি দেখলেন বুধের অন্তর্দশা চলছে, তাহলে আপনার মাথায় চলে আসবে যে শনির সাথে যদি বুধের অন্তর্দশা চলে, তাহলে বুধ সপ্তম ভাবের সাথে কোনোভাবে কানেক্ট করেছে, তাহলে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ এই টাইমে বিবাহ হতে পারে। এবার বিবাহটা কনফার্ম হবে কি না, ধরুন এখনকার একটা বাচ্চাট, মানে এই চারটা হয়তো আপনি 2025 সালে আপনার কাছে বা 2024 সালে আপনার কাছে কেউ এলো যে এই চার্টে আমার সন্তানের বিবাহ হবে, তা আপনি সেখানে কি উত্তর দেবেন? ধরে নেওয়া যাক এটা যদি শনির দশা বুধের অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে বর্তমান সময়ে শনি কোথায় ট্রানজিট করছে? স্যাটার্ন ট্রানজিট করছে সপ্তম ভাবের ওপর, মানে এই জায়গায় শনির গোচর এইখানে চলছে, রাহুর গোচর চলছে এখানে, মানে অষ্টম ঘরে, মীন রাশিতে বর্তমানে রাহুর গোচর চলছে, বৃহস্পতির গোচর চলছে কোথায়? বৃহস্পতির গোচর চলছে এখানে। তাহলে আমাদের কাছে যদি প্রশ্ন আসে যে এই সময় কি বিবাহ হবে, তাহলে আমরা কি উত্তর দেব? আমরা দেখলাম প্রথমে শনি সপ্তম ভাবকে প্রভাবিত করেছে, রাহু শুক্রকে কানেক্ট করেছে, পেলাম। কিন্তু বৃহস্পতি যে মানে পজিটিভ ইভেন্ট ঘটায় আমাদের জীবনে বেশি, সে অবস্থান করছে এখানে। তাহলে এর পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? গিয়ে এখানে নিজে অবস্থান করছে দশমভাবে, সপ্তম ভাবের সাথে কোনো রকম কানেকশন নেই, বা সপ্তম পতির ওপরেও নেই, সপ্তম পতি শনির ওপরে নেই। কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায়? এখানে নবম দৃষ্টি কোথায়? এখানে পড়ছে সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে, নবম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে, পঞ্চম দৃষ্টি পড়ছে 1 2 3 4 5 এই ঘরে, মানে দ্বিতীয় ঘরে। তাহলে ইভেন্টটা ঘটার সম্ভাবনা কিন্তু কম। কেন? যখন বৃহস্পতি এখানে আসবে, বৃহস্পতি যখন এখানে আসবে, এই জায়গায় আসবে, সেক্ষেত্রে কিন্তু যদি বৃহস্পতি এখানে ট্রানজিট করে, তাহলে কি হবে? সপ্তম ভাবের ওপরে ট্রানজিট করছে, এই সপ্তম পতির ওপরে ট্রানজিট করছে, এবং এর এর নবম দৃষ্টি সপ্তম ঘরে গিয়েও পড়ছে, মানে দুই দিক থেকে প্রভাবিত হলো। এবার ধরুন রাহু এখানে ট্রানজিট করলো, তাহলে রাহু যখন এখানে ট্রানজিট করবে 2025 এই 25-এর শেষের দিকে, তাহলে সপ্তমকে প্রভাবিত করবে, এবং স্যাটার্ন শুক্রের উপরে অবস্থান করবে, শুক্রের উপরে গিয়ে দাঁড়াবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইফ ইভেন্ট ঘটার সম্ভাবনা বেশি। তাহলে আপনি বলতে পারেন যে যে ক্লায়েন্ট আসবে তাকে, তার আপনার সন্তানের বিবাহ 2025 সালের এই মাস নাগাদ বিবাহ সম্পন্ন হতো। এর আরও যদি আপনি ডিপ অ্যানালিসিস চান, তাহলে দেখতে হবে এই প্ল্যানেটের গোচর কোথায়, মানে শনি এবং বুধের গোচর। যখন দেখবেন সপ্তম ভাবে যদি বুধ গোচর করে, তাহলে আরও শিওর হয়ে যাবেন যে এই পিরিয়ডে এই মাসে আপনার বিবাহটা কিন্তু সম্পন্ন হবে, মানে অন্তর্দশা লট। এরপর আপনি প্রত্যন্তরকেও কাজে লাগাতে পারেন, নবাংশ চার্টকেও ঠিক একইভাবে আপনি দেখবেন যে নবাংশ চার্টের দ্বিতীয়, সপ্তম, দশম, একাদশভাবে যে গ্রহ অবস্থান করে তার অন্তর্দশা বা দশাতেও কিন্তু ব্যক্তির বিবাহ হওয়ার যোগ প্রবল থাকে। দ্বিতীয়, সপ্তম, দশম এবং একাদশ, এই চারটে ঘর নবাংশ চার্টের ভীষণ ইম্পর্টেন্ট বিবাহের ক্ষেত্রে। তা সুতরাং অনেক ক্ষেত্রে লগ্নের সময় লগ্নের সাথেও কানেকশান থাকলেও বিবাহ হয়, কিন্তু বেশি হচ্ছে 2, 7, 10 এবং 11, এবং সেখানেও যদি আপনি ট্রানজিটকে ইউজ করতে পারেন ঘর ঘর ওয়াইজ, তার জন্যে মেন বার্থ চার্টের যে লগ্ন, সেটাকে আপনাকে নবাংশের লগ্ন বানাতে হবে, যদি আপনারা সেটা পারেন ক্যালকুলেট করতে। সেটা আমি অন্যদিন একদিন আলোচনা করব কীভাবে মেন বার্থ চার্টের সাথে ক্যালকুলেট করে নবাংশ চার্টকে দেখতে হয়। আপনার মেন বার্থ চার্টের যেটা লগ্ন, সেটাকে লগ্ন বানাবেন, সেটা থেকে ক্যালকুলেট করে ট্রানজিটকে কীভাবে ইউজ করতে হয় নেক্সট কোনো দিন ভিডিওতে বলবো। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে শুধুমাত্র দশা বা অন্তর্দশা দ্বারা কোনো ইভেন্ট ঘটে না যদি না গোচর সেটাকে সাপোর্ট করে। তো সুতরাং সব ক্ষেত্রে বিবাহ, সন্তান, কর্মপ্রাপ্তি, যে কোনো ক্ষেত্রে আপনাদের আগে দুটো জিনিসকে মাথায় রেখে আগে চলতে হবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত। নমস্কার।